এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই। আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন প্রাক্তন সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়, উপস্থিত আছেন আমাদের মুখ্য প্রবক্তা শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। প্রথমে আমি সুব্রত চক্রবর্তী মহোদয়কে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। সকল সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, শুভ অপরাহ্ন। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রাক্তন সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়, উপস্থিত রয়েছেন মাননীয় মিডিয়া ইনচার্জ সুনীল সরকার মহোদয়, এবং আপনারা যারা এখানে এসেছেন, আমি প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমরা অবগত আছি সবাই, গতকাল ত্রিপুরার পবিত্র বিধানসভায় ভারতীয় জনতা পার্টির 2.0 সরকারের, রাজ্য সরকারের 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করা হয় এবং সেই বাজেট অধিবেশন চলাকালীন প্রথম দিনেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় রাজ্যের সকল কর্মচারী পেনশনারদের জন্য 3% ডিএ ডিআর ঘোষণা করেন। এই ঐতিহাসিক বাজেটের জন্য এবং এই ডিএ ডিআর ঘোষণার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে তথা রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা রাজ্য সরকারকে, সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী পরিষদ যারা রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা একটা সর্বস্পর্শী, সর্বব্যাপী, অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক বাজেট পেশ করার জন্য। আমরা দেখেছি এবছরের যে বাজেট পেশ করা হয়েছে, বাজেটের অর্থ বরাদ্দ রয়েছে 32,423.44 কোটি টাকা, যা বিগত অর্থবর্ষের বাজেটের চাইতে 4,618 কোটি টাকা বেশি। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, 2017-18 সালে যখন শেষবার এ রাজ্যে যারা শোষণ করেছিল রাজ্যটাকে, যারা নৈরাজ্য কায়েম করেছিল, সেই বামফ্রন্ট তথা সিপিএম এর যে বাজেট পেশ হয়েছিল তার পরিমাণ ছিল 15,956 কোটি টাকা। অর্থাৎ বিগত 7 বছরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে 7 বছরের মধ্যে ত্রিপুরার বাজেট বরাদ্দকে 103 গুণ বাড়িয়ে দিয়েছে, যেটা রাজ্যের জন্য একটা নতুন ইতিহাস, রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি, প্রবৃদ্ধি, তার জন্য একটা নতুন ইতিহাস রচিত হয়েছে। এবং এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা, সেটা হচ্ছে মূলধন যেটা রয়েছে, মূলধন ব্যয়, সেটার পরিমাণ 19.14% বাড়ানো হয়েছে এবং তা বেড়ে তার পরিমাণ দাঁড়িয়েছে 7,903 কোটি টাকা। এবং এই মূলধন ব্যয় হচ্ছে একটি রাজ্যের অর্থনীতির মূল ভিত্তি, যার উপর নির্ভর করে আগামী দিনের সমস্ত পরিকল্পনা এবং আগামী দিন সরকার কোন দিশায় চলবে। সেক্টর ওয়াইজ আমরা যদি দেখি, আপনারা লক্ষ্য করেছেন ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে অসাধারণ একের পর এক নতুন নতুন পালক যুক্ত হচ্ছে, যাতে করে স্বাস্থ্য পরিষেবাকে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী করা যায় এবং আধুনিক চিকিৎসা পরিষেবা কি করে দেওয়া যায় মানুষকে, তার লক্ষ্যে কাজ করছেন। এবং সেই লক্ষ্যে আরো একটি নতুন প্রস্তাব যে বাজেটে রয়েছে,
সেটা হচ্ছে সরকার আগরতলায় 100 শয্যা বিশিষ্ট একটি রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি বা টারশিয়ারি আই কেয়ার হাসপাতাল স্থাপন করতে চলেছেন, যা রাজ্যের চিকিৎসা জগতে আরো একটি নতুন পালক যুক্ত করলো এবং সেই সঙ্গে বিভিন্ন জায়গায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে আরো আপগ্রেড করা এবং জেলা হাসপাতালগুলিতে আরো নতুন নতুন পরিষেবা ইত্যাদি বিষয়গুলিতে রয়েছে। তো এই যে চক্ষুর বিষয়ে যে নতুন সিদ্ধান্ত যেটা রাজ্য সরকার নিয়েছেন, আমার মনে হয় এটা দুই দিক থেকেই সম উপযোগী। কারণ রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি, এই যে আই কেয়ার সেন্টার হাসপাতাল স্থাপন, এই স্থাপনে রাজ্যের মানুষ যেমন উপকৃত হবে, বিরোধীরা যাদের চোখে ছানি পড়েছে এই উপকারের অংশীদার তারাও সমানভাবে হবেন। কারণ তারা তো উন্নয়নযোগ্য দেখতে পান না, তাদের চশমা বদলাতে হলে সেটা বদলানোর কাজেও এই হাসপাতাল তাদেরকে যথারীতি পরিষেবা দেবে। সেই সঙ্গে আমরা লক্ষ্য করেছি রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য রেকর্ড পরিমাণ টিটিএডিসির উন্নয়নে 860.28 কোটি টাকা সর্বোচ্চ বরাদ্দ আজ পর্যন্ত, এবং সেই সঙ্গে জনজাতিদের সাংস্কৃতিক বাদ্যযন্ত্র প্রশিক্ষণ, তাকে বাঁচিয়ে রাখার জন্য সুপার 100 প্রকল্পে জনজাতিদের নিট, জেই সহ ইউপিএসসি এর কোচিং এর জন্য কিংবা অন্যান্য প্রকল্পে ব্যাপক পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ট্রাইবাল সাব প্ল্যানে, যার অধিকাংশ টাকাটাই শুধুমাত্র এডিসি এরিয়াতে ব্যয় হয়, সেখানে 7,148 কোটি টাকার বরাদ্দ রয়েছে, যেটা একটা নতুন ইতিহাস। এবং আমরা যেটা বলি যে সমতল এবং পাহাড় উন্নয়নের সমান তালে এগিয়ে যাবে, সেই লক্ষ্যমাত্রা পূরণে এই বরাদ্দ সহযোগিতা করবে। সেই সঙ্গে সংখ্যালঘু অধ্যুষিত যে সমস্ত গ্রামগুলি রয়েছে আমাদের, সেখানেও পরিকাঠামো নির্মাণ, তার জন্য 25 কোটি টাকা, এবং সেই জন্য এবং তার উন্নয়ন কাজের জন্য 25 কোটি টাকা, এবং প্রি পোস্ট ম্যাট্রিক স্টাইপেন্ডের জন্য 9.35 কোটি টাকার বরাদ্দ রয়েছে। আমরা শুধুমাত্র সবকা সাথ সবকা বিকাশ আমাদের স্লোগান নয়, সেটা বহুবার বলেছি, এটা আমাদের মূল মন্ত্র, বিজেপির কর্মধারা এটা, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস। তার জন্য প্রত্যেকটা অংশ কি করে অনেক বেশি মাত্রায় তাদের কথা ভেবে এই বাজেট নির্মাণ হয়েছে। এবং এই বাজেটে সবচেয়ে উল্লেখযোগ্য আরো দু একটি বিষয় যদি বলি, আমরা বরাবর মাতৃশক্তির উন্নয়নে তাদেরকে আরো কি করে সশক্ত করা যায়, আর্থিকভাবে সামাজিকভাবে তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করা যায়, তার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সরকার এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দিল্লিতে সরকার চলছে। তার জন্য মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনায় অন্ত্যোদয়ভুক্ত পরিবারে কোন কন্যা সন্তানের জন্ম হলে 50,000 টাকা তার জন্য বন্ড হিসেবে সরকার দেবেন, যেটা ওই কন্যা সন্তানের বয়স যখন 18 বছর হবে তখন তার উচ্চশিক্ষা হোক, বিবাহ হোক কিংবা অন্যান্য তার সমৃদ্ধির জন্য, তার আত্মনির্ভরতার জন্য যেভাবে চাইবে সেই পরিবার সেই অর্থটা ব্যয় করতে পারবেন। এই বিষয়টাকেও অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের মাতৃশক্তিকে জাগরিত করার জন্য, তাদের সুরক্ষিত রাখার জন্য, ভবিষ্যৎ নিরাপত্তার জন্য রাজ্য সরকার এটি করেছেন। এটি একটি অবিস্মরণীয় সিদ্ধান্ত, আমরা অবশ্যই বলবো। এবং সেই সঙ্গে বহু ক্ষেত্রে আপনারা অবগত আছেন, এখনো কিছু কিছু পরিবার তো রয়েছেন যারা গরিব পরিবার রয়েছে, এখনো যারা হয়তো পিছিভুক্ত পরিবার, তাদের ক্ষেত্রে কন্যা সন্তানের বিবাহের সময় একটি সমস্যা হয়, আর্থিক সমস্যা। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী রণজিৎ সিংহ রায় মহোদয় এই বাজেটে তাদের বিবাহের জন্য 50,000 টাকা করে অর্থের সংস্থান রেখেছেন, এবং এই টাকাটা ব্যয় করবেন এসডিএম এর মাধ্যমে, যেখানে গণবিবাহ আয়োজন করে এসডিএম যাদের দুস্থ পরিবার রয়েছে, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার রয়েছে, তাদেরকে 50,000 টাকা করে প্রতি পরিবার এই সরকার তাদেরকে সাহায্য সহযোগিতা করবে।
শিক্ষা ক্ষেত্রে কিংবা যুব কল্যাণ ক্রীড়া ক্ষেত্রে অনেকগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমবাসা, কাকরাবন, করবুকে নতুন ডিগ্রি কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের রাজ্যে কোনো মহিলা বিশ্ববিদ্যালয় নেই। বর্তমান যেটা মহিলা কলেজ রয়েছে সেটাকে মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, বর্তমান যেটা রাজ্যে টিআইটি রয়েছে সেটাকে স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা, এবং সেই সঙ্গে দেখুন ছাত্রছাত্রীদের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে, তারা যাতে বিনামূল্যে নিজেদের পড়াশোনার গুণমানকে আরো উন্নত করতে পারে, সরকারি উদ্যোগে এই প্রথম ত্রিপুরা রাজ্যের প্রতিটা মহকুমায় কোচিং সেন্টার খোলা হচ্ছে। কিসের জন্য? ইংরেজি এবং বিজ্ঞান এই দুটো বিষয়ে সরকারি উদ্যোগে প্রতি মহকুমায় 100 জন ছাত্রছাত্রীকে বিনামূল্যে কোচিং দেবে, যাতে তাদের পড়াশোনা আরো বেশি সুনিশ্চিত হয়, তারা যাতে আরো বেশি অ্যাচিভার হতে পারে। এবং প্রতি মহকুমায় একটি করে, শুধু সদর মহকুমাতে 3টি হচ্ছে, যেহেতু তার পরিসর অনেক বড় রয়েছে, এই ধরনের 3টি সেন্টার হবে। সেই সঙ্গে হাপানিয়াতে একটি সেন্টার ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন। আমরা দেখি আইবিপিএস, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিংবা এসএসসি, সিইউটি এই ধরনের পরীক্ষাগুলি হয়, তাদের জন্য তাদের কোচিং এর ব্যবস্থাও সেখানে করা হবে। প্রায় 1000 ছাত্রছাত্রীকে সেখানে কোচিং এর ব্যবস্থা করা হচ্ছে সরকারি উদ্যোগে। তো এই সরকার যারা এইভাবে সিদ্ধান্ত নেয়, তাদের প্রত্যেকটা সিদ্ধান্ত আপনারা দেখুন, কি ছাত্রছাত্রীর কথা বলুন, কি যুবক যুবতীদের কথা বলুন, কি মাতৃশক্তির কথা বলুন, কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার আগরতলায়, উদয়পুরে এবং আমবাসায়, মানে 3টে জেলা হেডকোয়ার্টারে হচ্ছে, যার জন্য বরাদ্দ রয়েছে এখানে, যাতে করে এই সমস্ত পরীক্ষায় পরীক্ষার্থী হিসেবে ছেলেমেয়েরা সফল হতে পারে। তার জন্য যাতে রাজ্যের বাইরে অনেক ছেলে মেয়ে আছে আমাদের, রাজ্যের বাইরে গিয়ে সেই ধরনের কোচিং নিতে চায়, তার যাতে প্রয়োজন না হয়, তার জন্য সরকার তাদের দায়িত্ব নিয়েছেন, এবং যাতে করে তারা পরবর্তী সময়ে বড় ধরনের অ্যাচিভার হতে পারে। এছাড়া গন্ডারপুইসা কাকরাবনে সিনথেটিক টার্ফ, বাধারঘাটে 200 শয্যা বিশিষ্ট স্পোর্টস হোস্টেল নির্মাণ, 50টা ওপেন জিম নির্মাণ, মাল্টিপারপাস স্পোর্টস ইনডোর হল কৈলাসহর উদয়পুরে নির্মাণ। খেলাধুলার সঙ্গে যুক্ত যারা রয়েছেন, যুব সম্প্রদায় যারা রয়েছেন, তাদেরকে স্পোর্টসের মাধ্যমে তাদের প্রতিভার বিকাশ এবং তাদের নেশা মুক্তি ঘটানো, তাদেরকে সুস্থ ভবিষ্যৎ গঠন করার জন্যই এই বিষয়গুলো রয়েছে। আমরা বহু ক্ষেত্রে দেখি সমাজের একটা বড় অংশ রয়েছেন দিব্যাঙ্গ যারা রয়েছেন, ডিফারেন্টলি এবলড, তারা সব করতে পারেন না, কিন্তু কোথাও না কোথাও তাদের মধ্যে কিছু কিছু গুণ রয়েছে যেখানে তারা সক্ষমতা রয়েছে তাদের পেনশনকে রাজ্য সরকার এই বাজেটে 2000 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করেছেন। মানে ইতিমধ্যেই যারা পেনশন পাচ্ছেন 2000 টাকা, তারা এখন 5000 টাকা পাবেন, আর যারা নতুন অন্তর্ভুক্ত হবেন তারা প্রথম থেকেই 5000 টাকা করে পেনশন পাবেন। এবং তারা যেহেতু সবার সঙ্গে মিশতে পারেন না, তাদের মধ্যে নিজস্ব একটা মিলমিশ রয়েছে, তাদেরও তো একটা জীবন রয়েছে, তাদেরও এন্টারটেইনমেন্টের একটা দরকার রয়েছে, তাদের মানসিক বিকাশে, মানসিক প্রশান্তির জন্য একটা বিনোদন কেন্দ্র রাজ্য সরকার তৈরি করতে চলেছে আগরতলায়, যার জন্য সুনির্দিষ্টভাবে অর্থ বরাদ্দ রয়েছে, যেখানে তারাই তাদের সঙ্গে ইন্টারেক্ট করবেন, কথা বলবেন, খেলাধুলা করবেন, এবং সেটা সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে, সরকারি সিকিউরিটিতে, সরকারিভাবে নিয়ন্ত্রিত হবে সেটা। সেই সঙ্গে আমাদের রাষ্ট্রকে যারা প্রতিনিয়ত সুরক্ষা দিচ্ছেন, যারা শহীদ পরিবার রয়েছেন, আর্মি থেকে হোক কিংবা সিএপিএফ পার্সোনাল যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে শহীদ সেনাদের 18 ঊর্ধ্ব অবিবাহিত সন্তানদের জন্য মাসিক 2000 টাকা করে প্রদান করার বরাদ্দ এই বাজেটে রয়েছে। ঠিক তেমনি কৃষকদের সমৃদ্ধির জন্য, কৃষকদের জন্য রাজ্য সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছেন, সেগুলি আপনাদের জানা আছে। এই বাজেটে যেটি বিশেষ উল্লেখযোগ্য রয়েছে, মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনায়, যাতে করে উন্নত ফলনশীল, উচ্চ ফলনশীল জাতের ফসল চাষ তারা করতে পারেন, যাতে তাদের লাভ অনেক বেশি হয়, অনেক বেশি অর্জন করতে পারেন, সেই জন্য
তার জন্য অর্থ বরাদ্দ এখানে রয়েছে। তাছাড়া মৎস্য চাষ থেকে শুরু করে সমস্ত জায়গায় এখানে কিন্তু নতুন নতুন অনেক প্রস্তাব রয়েছে। ইনফ্রাস্ট্রাকচার বরাবর রাজ্য সরকার যখন থেকে রাজ্যে 2018 সালে সরকার প্রতিষ্ঠিত হয় বিজেপির, ইনফ্রাস্ট্রাকচারকে টপ প্রায়োরিটি দেওয়া হয়েছে। সে রেলওয়ে হোক, হাইওয়ে হোক কিংবা এয়ারওয়েজ হোক, অন্যান্য ক্ষেত্রে। এবারও 5টি নতুন মোটর স্ট্যান্ড নির্মাণ, 2টো ফ্লাইওভার, একটি আগরতলা একটি উদয়পুরে। এবং সেই সঙ্গে আমরা যেটাকে দেখি যে 2018 সালের আগে রাজ্যে পানীয় জলের সংযোগ ছিল 3.18%। 100% বাড়িতে পানীয় জল সংযোগের জন্য এই বাজেটে, এই অর্থবর্ষে 568টি গভীর নলকূপ, 1114টি ক্ষুদ্র গভীর নলকূপ, 284টি ইনোভেটিভ প্ল্যান্ট এবং 3টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ হতে চলেছে। দেখুন, আমি যে মানবিক সরকার বলছি, আমাদের বহু লোক, যেহেতু আগরতলা রাজধানী, ত্রিপুরার বহু প্রান্ত থেকে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, চিকিৎসার জন্য, বিভিন্ন কারণে একদিনের জন্য এলেন, দেরি হয়ে গেল, যেতে পারছেন না, এখানে কোথায় থাকবেন জানেন না, ঠিকানা নেই, তাদের জন্য ভারত মাতা ক্যান্টিন চালু করতে চলেছেন রাজ্য সরকার, যাতে করে বিভিন্ন জেলা থেকে যারা আসছেন নাগরিকরা, তারা সুলভ মূল্যে সেখানে থাকতে পারেন, রাতের আহার পেতে পারেন এবং সম্পূর্ণ নিরাপদে তারা যাতে সেখানে রাত্রি যাপন করতে পারেন, তার সম্পূর্ণ ব্যবস্থা রাজ্য সরকার করছেন। এত কিছু নতুন প্রস্তাবের পরও সমাজের সর্বস্পর্শী সব অংশ, ডিপার্টমেন্টগুলির কথা আমি বললাম না, এখানে প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য বাজেট 9.5% থেকে শুরু করে 16% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম, যেখানে যেটা প্রয়োজন। তো এত কিছুর পরেও আমরা দেখলাম গতকাল আশ্চর্যজনক ভাবে চর্বিত চর্বণ করে চলেছেন বিরোধীরা, সে হোক সিপিএম হোক কংগ্রেস, যারা এই রাজ্যটাকে অনুন্নয়ন, তোষণ, শোষণ, বঞ্চনার মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতা দখল করেছিল এবং এটাকে পাথেয় করেই যারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল, এদেরকে মানুষ যখন উৎখাত করেছে এবং রাজ্যের সরকার যখন সর্বব্যাপী, সর্বস্পর্শী, অন্তোদয় থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলের জন্য কাজ করে চলেছেন, তা দেখে, উন্নয়ন দেখে তাদের চোখ ধাঁধিয়ে গেছে। তারা বলছেন এই বাজেটে দিশাহীন। আসলে নিজেদের রাজনৈতিক জমি হারিয়ে তারা নিজেরা দিশাহীন হয়ে পড়েছেন, অন্ধ ধৃতরাষ্ট্রের মতন অন্ধকূপে জীবনযাপন করছেন। তার জন্যই গণবর্জিত ওই সমস্ত রাজনৈতিক দল জনকল্যাণকামী, সংস্কারমুখী, উন্নয়নকামী, বিকশিত ত্রিপুরার যে বাজেট পেশ হলো, তাকে তারা এইভাবে সমালোচনা করছেন। আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছে আমরা আবার বলবো, এই সরকার একটা জবাবদিহি সরকার হিসেবে কাজ করছে। এই সরকার প্রত্যন্ত থেকে শুরু করে সমতল পর্যন্ত মানুষের জন্য সমান সমান বিকাশের মাত্রায় কাজ করছে, সমস্রোতে যাতে বিকাশ হয় তার কাজ করছে। এই সরকার দলিত থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, নারী যুব থেকে শুরু করে, ছাত্র ছাত্রী থেকে শুরু করে, সংখ্যালঘু থেকে শুরু করে প্রত্যেকের জন্য নতুন নতুন কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করে কাজ করছেন। কারণ আমরা যেহেতু সবকা সাথ সবকা বিকাশ বলি, তার জন্য সবকা প্রয়াস সবকা বিশ্বাস, সেটাও আমাদের মাথায় রয়েছে এবং এর মাধ্যমে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মিত হবে এবং তার নির্মাণের জন্য, বিকশিত ত্রিপুরা নির্মাণের এই বাজেট পেশ করার জন্য আবারও আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় এবং রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় সহ সমস্ত ক্যাবিনেট মন্ত্রী পরিষদকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আশা করি রাজ্যবাসী রাজ্যের উন্নয়নের যে কর্মযোগ্য নতুন করে রাজ্য সরকার গ্রহণ করেছেন, তার সঙ্গে শরিক হবেন এবং রাজ্যের বিকাশে আপনাদের সক্রিয় সহযোগিতা এবং ভূমিকা আপনারা পালন করবেন। সবাইকে নমস্কার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে? আচ্ছা, অন্য প্রশ্নটা সম্প্রতি তীব্রামথা, আপনাদের শরীর দল তীব্রামথা যে যুব সংগঠন রয়েছে স্টুডেন্ট ফেডারেশন, তারা যে রোমান স্ক্রিপ্টের দাবিতে বিভিন্ন জেলাতে, মহকুমাতে রাস্তা অবরোধ করছে, এমনকি অ্যাম্বুলেন্সও আটকে দিচ্ছে।
সেই ক্ষেত্রে বিজিবি স্পষ্টীকরণ কি রয়েছে যদি একটু বলেন। এবং আজকে সেই সঙ্গে যুক্ত করছি, আজকে কিছু সময় আগে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ওরা বলেছিল সোমবারে আন্দোলনের তীব্রতা আরো বাড়িয়ে দেবে, তার মানে কি মানুষের আরো ভোগান্তি। সেই সময়ে দাঁড়িয়ে আপনাদের আশা রাখছি সবাই ভালো আছেন। যে প্রশ্ন আপনারা করেছেন, আমাদের রিয়াকশন বলতে আমরা জানি যে ত্রিপুরা মথা যে দল সেটা আমাদের শরিক দল, আমাদের সরকার চলছে রাজ্যে। আরেকটা প্রশ্নে আপনারা উল্লেখ করেছেন যে অ্যাম্বুলেন্স আটকে দিচ্ছে এবং আগামী সোমবার থেকে আরো বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি ওনারা নিচ্ছেন। আমি মনে করি আন্দোলন গণতান্ত্রিক অধিকার আমাদের, কিন্তু এই জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার যাতে সাধারণ মানুষ, অন্তত রোগী, ছাত্রছাত্রী, বয়স্ক লোক, তাদের জন্য কষ্ট না হয়। অ্যাম্বুলেন্স সাধারণত যারা রোগী তাদেরকে নিয়ে যাওয়া হয়। আমরা সাধারণত যেটা দেখি অ্যাম্বুলেন্স পরিষেবা এটা ধর্মঘট স্ট্রাইকের আওতার বাইরে রাখা হয়। আমি জানি না যদি এরকম হয়ে থাকে, খুব দুঃখজনক। এগুলি যারা আন্দোলনরত তাদের দেখা উচিত। রোমান হরপের আন্দোলন আজকে থেকে না, আপনারা সবাই জানেন, আমরা সবাই ত্রিপুরাবাসী জানি। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় স্পষ্টভাবে বলেছেন যে উনি যে কোনো স্ক্রিপ্ট যদি ত্রিপুরা রাজ্যের যারা ককবরক ভাষাভাষী, যারা লিখেন, যারা লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সকলের সঙ্গে পরামর্শক্রমে তিনি যে কোনো স্ক্রিপ্টকে গ্রহণ করতে রাজি। কিন্তু এটাও আমরা জানি যে পূর্বতন সরকার বামফ্রন্টের আমলে সরকারি সিদ্ধান্ত ছিল বাংলা হরফে, তার জন্য বাংলা হরফে হয়তোবা বেশিরভাগ লোক লিখছেন। এটা ককবরকের ক্ষেত্রে আমি দেখছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী বলার পরে নিশ্চয়ই আমাদের পরিষ্কার যে আলোচনা ক্রমে আমাদের যেহেতু শরিক দল, তাদের ক্যাবিনেট মন্ত্রী আছেন, আমাদের দুইজন মন্ত্রী আমাদের মন্ত্রিসভায় রয়েছেন, তারা বাইরে এবং ভেতরে সব জায়গায় আলোচনা করেই সেটা আমরা করতে পারি। তো কাজে আমি তাদের প্রতি অনুরোধ করব যে এরকম কোনো আন্দোলন যাতে না করে, যাতে ত্রিপুরার মানুষের ককবরক ভাষাভাষী, বাংলা ভাষাভাষী আমরা যারাই আছি ত্রিপুরা রাজ্যে, আমাদের যেন সেই চরম মূল্য দিতে না হয়, অসুবিধা তৈরি না হয়। আমি এই জন্যই তাদের প্রতি আমার আহ্বান যে গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করার, কিন্তু সেটা যেন ধ্বংসাত্মক রূপ না নেয়। সেই জায়গায় একটা প্রশ্ন, ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল দিল্লিতে গত বছর, এবং ত্রিপাক্ষিক চুক্তির একটা শর্ত আছে যে লেটারটা পাবলিশ করা হয়েছে, সেই লেটারই রয়েছে যে কোনো ধরনের মানুষের ইয়ে না করে, কষ্ট না দিয়ে, সমস্যা না বাড়িয়ে আন্দোলন করা যাবে। তো এক্ষেত্রে কি সেই ত্রিপাক্ষিক চুক্তির যে শর্ত, সেই শর্ত লঙ্ঘন করা হচ্ছে কি? আমি আপনার সাথে একমত যে চুক্তি হয়েছে, আমাদের চুক্তিতে একটা ব্যাপারে আপনাদের মাধ্যমে আমি দেখেছি, কারণ সেটা হয়েছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং ওই দলের সাথে। তো পত্রপত্রিকায় আপনাদের মাধ্যমে আমরা যেটা দেখেছি সেটাই আমি জানি যে সেখানে অলিখিত ভাবে হয়তোবা ছিল যে আন্দোলন করতে গেলে কিছু নিয়ম কানুন মেনে তাদেরও করতে হবে। তার জন্যই 6 মাস পর্যন্ত তারা আন্দোলনও করেনি, কিন্তু এখন দেখছি তারা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনে যাচ্ছে। সেটা আমি পরিষ্কার বলতে পারবো না। আপনারা যদি ওই দলের যারা নেতৃত্ব তাদেরকে যদি জিজ্ঞেস করেন তাহলে ওনারাই পরিষ্কার করে বলতে পারবেন। চুক্তি রূপায়িত হোক সেটা আমি বলতে পারি একজন জনজাতি হিসাবে, কারণ আমাদের কেন্দ্রীয় সরকার জনজাতিদের কল্যাণে এবং আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর নেতৃত্বে আমরা বরাবর সচেতন এবং আমরা চেষ্টা করছি। আমাদের আপনারা সুব্রত রায় এতক্ষণ যে বাজেটের উপরে আলোচনা রাখলেন, সেখানে দেখেছেন জনজাতিদের জন্য এবং পিছিয়ে পড়া মাইনরিটি থেকে শুরু করে মহিলা, সব অংশের মানুষের জন্য, কৃষক থেকে শুরু করে আমরা চেষ্টা করছি। বাজেট বরাদ্দ যেমন বাড়ানো হয়েছে, নতুন নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যদিও তারপরেও আমাদের বিরোধীরা বলবে অনেক কিছু দিশাহীন, অনেক কিছু যারা নিজেরাই দিশাহীন।
তো সেটাই আমি বলবো যে বাস্তবায়ন তাড়াতাড়ি হোক চুক্তি। আমরা বিজেপির তরফ থেকেও জনজাতির মোর্চার তরফ থেকে অনেক আগে, চুক্তির অনেক আগে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের কথাগুলি আমরা উপস্থাপন করেছি। এডিসির উন্নয়নের ব্যাপারে, এডিসির আর্থিক ক্ষমতায়ন, প্রশাসনিক ক্ষমতায়ন, আরো কি করে বিকাশ করা যায়, আমরা আমাদের দলের তরফ থেকে, বিজেপির দলের তরফ থেকে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অলরেডি আমরা দিয়ে রেখেছি। আরেকটা বিষয় হচ্ছে যে ওরা রোমান স্ক্রিপ্টের দাবি করছে, অন্যান্য পলিটিক্যাল পার্টিরা এর সমর্থনও করছে। আপনাদের পার্টির কি স্ট্যান্ড, যদি সেই বিষয়টা একটু বলেন। সরকারের চিন্তা ভাবনা করছে, কিন্তু আপনাদের পার্টির কি স্ট্যান্ড, এই রোমান স্ক্রিপ্টকে আপনারা সমর্থন করেন না করেন না? এটা সুব্রতদা বলবেন, যেহেতু পার্টির ব্যাপার। সুব্রতদা একটু 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 একটা বিষয় হচ্ছে, ভারতীয় জনতা পার্টি একটা সাংবিধানিক দল, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দল, সুশৃঙ্খল দল। ভারতীয় সংবিধানে রোমান স্ক্রিপ্টকে কোথাও নেওয়া যাবে এরকম কোন সংস্থান আছে কিনা তাদেরকে একটু খুঁজে দেখতে হবে, এবং সংবিধান অনুযায়ী যা হওয়ার তাকেই ভারতীয় জনতা পার্টি সমর্থন করবে এবং সেটাই গ্রহণ করবে। যেটা সংবিধানে নেই সেই বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টি কোনো কথাই বলবে না। দাদা একটু একটা প্রশ্ন, বিধানসভা শুরুর আগের দিনে রাত্রিবেলা মুখ্যমন্ত্রীর বাসভবনে আপনাদের শহীদ দল, আইপিএফটি এবং তীব্রমথা বিজেপি একসঙ্গে মুখ্যমন্ত্রী সকাশে বৈঠকটি হয়েছিল। এর পরের দিনেই আন্দোলন কর্মসূচি তারা হাতে নিয়েছেন। সেক্ষেত্রে আপনারা বলছেন চেষ্টা করছেন, আপনারা কি কোথাও ব্যর্থতার প্রমাণ দিচ্ছেন না সেই জায়গাতে? দেখুন, একটা বিষয়, বিধানসভার আগে যখন পরিষদীয় মিটিং হয়, সেই মিটিংটি অবশ্যই বিধানসভায় কি আলোচনা হবে, বাজেট অধিবেশনে কি কি আলোচনা হবে, কোন কোন বিষয়গুলি ইতিবাচক রয়েছে সেইগুলি নিয়ে, এবং একটা স্ট্র্যাটেজিক বৈঠক সেটা হয়, কৌশলগত বৈঠক হয় সেখানে। তো এইটার সঙ্গে ওই বিষয়টার তেমন কোনো সম্পর্ক আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। যদিও এটা সরকারের বিষয়, এই বিষয়টিতে বিধানসভায় ওই মিটিং এ কি আলোচনা হয়েছিল সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় রয়েছেন, উনি বলতে পারবেন, এবং কারণ সেটা ওনাদের বিষয়। বাজেটের আগে সেটা একটা ফর্মালিটি, কেন্দ্রীয় বাজেটও আমরা তাই দেখি, মাননীয় প্রধানমন্ত্রীজি একটা বৈঠক করেন অর্থমন্ত্রী সহ বাকি পরিষদীয় মন্ত্রী যারা আছে, এখানেও তাই হয়েছে। এখানে বাকি কি এজেন্ডা ছিল, এই বিষয়টা আলোচনা হয়েছে কিনা সেটা আমাদের জানার কথা নয়। এই ভোগান্তি থেকে রাজ্যবাসী কবে নাগাদ স্বস্তি পেতে পারে, কিছুটা ইঙ্গিত দিতে? এটা যারা ভোগান্তি দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন কবে নাগাদ স্বস্তি দিতে পারে। আমাদের শহীদ দল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বিধানসভায় অলরেডি বলে দিয়েছেন যে ওই চুক্তি অনুযায়ী কি কি সংস্থান রয়েছে সেই ধরনের বিবৃতি একটি তিনি দিয়েছেন। তো এটা সম্পূর্ণ স্পষ্টীকরণ রয়েছে। বাকিটা আমরা শুধু আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ রেবতী দাস সঠিক বললেন, আমরা আশা করব তারা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে, শহীদ দল হিসেবে এমন কিছু করবেন না যাতে জনসাধারণের মধ্যে ক্ষোভ সঞ্চারিত হয়, যাতে মানুষের কোনো অসুবিধা হয় বা আমাদের কোনো ক্ষেত্রে চরম মূল্য দিতে হয়, এমন কিছু করবেন না, সেটা আমরা প্রত্যাশা করব। সবাইকে ধন্যবাদ। আপনি কয়েকদিন আগে বিভিন্ন জায়গায় গেছেন, সেখানে মানে যতটুকু ক্যামেরার মধ্যে যতটুকু কথা এসছে সেখানকার নাগরিকরা বলছেন যে তারা খোঁজ খবর নেওয়ার জন্য কেউ চান। আপনি কতটা স্বীকার করবেন জানি না, আপনি কয়েকটা জায়গায় যাওয়ার পর এমন কথা বলা হয়েছে। এখন কি পূর্ব ত্রিপুরার সাংসদ জনগণের সঙ্গে বিচ্ছিন্ন না জনগণের সঙ্গে আছে বলে আপনি মনে করেন? এই কথা আমি শুনিনি। আমাকে সেদিন জিজ্ঞেস করেছিলেন যে আমার উত্তর ত্রিপুরা জেলায় যাওয়ার উদ্দেশ্য। আমি বললাম এখন তো আমি একজন পার্টির একজন কার্যকর্তা হিসেবে যে কোনো জায়গায় যেতে পারি, যেহেতু আমার প্রশাসনিক দায়িত্ব এখন নেই। তো সেখানে কেউ হয়তো বা প্রশ্ন করেছিলেন বর্তমান সাংসদকে নিয়ে, তো আমি এই কথাই পরিষ্কার বলেছি যে বর্তমান সাংসদের কথা উনি নিজেই বলতে পারবেন, কারণ আমি যতটুকু জানি বিভিন্ন জেলায় যে দিশা মিটিং হয় সেখানে তিনি উপস্থিত হয়েছিলেন এই মাঝখানে। তার বাইরে আমি কিছু বলতে পারবো না, কারণ এটা ওনার
কাছ থেকে আপনারা জেনে নিন। না না, আমি ওইটা জানছি। আমি জানছি আপনি পার্টির যে মিটিংগুলো করছেন বা মানুষের সঙ্গে দেখা করছেন, তখন মানুষ কি বলছে আপনাকে, এই সাংসদ কি জনগণের কাছে জানতে বুঝতে পেরেছি। আমি যখন যেখানে যাই একজন পার্টির কার্যকর্তা হিসেবে যাই, তো পার্টির কথাই আলোচনা হবে সেখানে, অন্যের কথা জিজ্ঞেস করবে না। আমাদের নাড্ডাজি এই সাম্প্রতিক সফরে কয়েকটা কথা বলে গিয়েছিলেন। আমরা যারা কার্যকর্তা, আমরা যারা জেলাতে প্রবাস করি, মন্ডলে প্রবাস করি, তো সেই হিসাবে আমার যাওয়া, গতকাল আমার ঘন্টাছড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই স্ট্রাইকের কারণে আমি যেতে পারিনি, তার জন্য আজকে এখানে। তো সেটা আমরা অনেকেই করে থাকি। তো আমাদের কার্যকর্তাদের সঙ্গে আমাদের সাংগঠনিক ব্যাপারে কথা হয়, তো সেখানে অন্য কোনো প্রশ্ন আসার মানে কোনো প্রশ্নই ধন্যবাদ।